হ্যালো বন্ধুরা, হ্যাপি স্কুলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আমরা সবাই অনেক ভালো আছি। আজ আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দশম অধ্যায় সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক ট্রানজিস্টর অ্যাজ এ সুইচ, অর্থাৎ ট্রানজিস্টর কীভাবে সুইচ হিসাবে কাজ করে সেটা জানার চেষ্টা করব। বন্ধুরা, আমাদের হ্যাপি স্কুল থেকে পদার্থবিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের গাণিতিক সমস্যাগুলোকে শর্টকাটে সমাধান করার জন্য একটি বই প্রকাশ করা হয়েছে, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবং এই বইটিতে পদার্থবিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের যে সমস্ত গাণিতিক সমস্যা খুবই সহজে, খুবই স্বল্প সময়ে সমাধান করা যায়, সেই সমস্ত অঙ্ক সম্পর্কে আলোচনা করা হয়েছে। বইটি যদি মনে করো তোমার প্রয়োজন, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আজ এই বইটি তুমি সংগ্রহ করে নিতে পারো। তো প্রথমত, ট্রানজিস্টর কিভাবে সুইচ হিসেবে কাজ করে এটা যদি তোমাকে ভালোভাবে বুঝতে হয়, তো তোমাকে কয়েকটা ব্যাপার খুব ভালো করে বুঝতে হবে। তো সেই ব্যাপারগুলো কি কি? প্রথম ব্যাপারটা হচ্ছে যে ট্রানজিস্টরের বেসিক যে কনফিগারেশনগুলো আছে সেগুলো খুব ভালো করে বুঝতে হবে। অর্থাৎ কমন ইমিটার সার্কিট তুমি কিভাবে ড্র করবা, কমন কালেক্টর সার্কিট বা কমন বেস সার্কিট যে সার্কিটগুলো আছে সেগুলো তুমি কিভাবে ড্র করবে, এটা তোমাকে খুব ভালোভাবে শিখতে হবে। আমি যেহেতু আজকের ক্লাসটাতে ট্রানজিস্টর কিভাবে সুইচ হিসাবে কাজ করে সেটা দেখাবো, সুতরাং আমি ধরে নিচ্ছি যে তোমরা ট্রানজিস্টরের বেসিক কনফিগারেশনটা অনেক ভালোভাবে পারো। তো যদি আমরা একটা ট্রানজিস্টর কিভাবে সুইচ হিসাবে কাজ করে সেটা বুঝতে চাই, তাহলে আমরা বোর্ডে যে চিত্রটি এঁকেছি ফার্স্টে সেই চিত্রটি একটু ভালো করে দেখব। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ যে এটা একটা এনপিএন ট্রানজিস্টর এবং এটা একটা কমন ইমিটর সার্কিট। অর্থাৎ এখানে ইমিটরটাকে আমরা বেজের সাথে সংযুক্ত করেছি, আবার একই ইমিটরকে আমরা কিন্তু কালেক্টরের সাথে সংযুক্ত করেছি। ওকে, এবং আমরা এখানে জানি যে ট্রানজিস্টরের সাধারণত এক পাশ ফরওয়ার্ড বায়াস থাকে এবং অপর পাশ রিভার্স বায়াস থাকে। তো সেক্ষেত্রে আমরা বেসকে আর ইমিটরকে এখানে ফরওয়ার্ড বায়াসে সংযুক্ত করেছি ব্যাটারি দিয়ে, যেটাকে আমরা ভিবিবি দিয়ে ইন্ডিকেট করেছি, এবং একই সঙ্গে ইমিটর এবং কালেক্টরকে আমরা ভিসিসি অর্থাৎ রিভার্স বায়াসের সাথে সংযুক্ত করেছি। ওকে, এখন ট্রানজিস্টর কিভাবে সুইচ হিসাবে কাজ করে এটা বোঝার আগে আমরা আগে চলো বুঝি যে এই ট্রানজিস্টরটার মধ্যে কিভাবে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তো ফার্স্টে যদি আমরা এখানে একটু দেখি যে দেখো এইখানে আমরা যে ইনপুট ভোল্টেজ ভিভিবিটা যুক্ত করেছি, আমি এটাকে লিখতে পারি এটা একটা ইনপুট ভোল্টেজ ভিআই। ওকে, তো আমরা এখানে যে ইনপুট ভোল্টেজটাকে কানেক্ট করেছি আমরা দেখতে পাচ্ছি, এবং এইখানে আমরা একটা রেজিস্ট্যান্স সংযুক্ত করেছি। আমরা সবাই জানি যে যে কোনো প্রকার সার্কিটের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট সার্কিট যেটাকে বলে সেখানে কিন্তু রেজিস্ট্যান্স সংযুক্ত করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটা রেজিস্ট্যান্স যুক্ত করেছি এবং আমরা দেখতে পাচ্ছি যে বেজের মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেই কারেন্টটা হচ্ছে আইবি। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আইবি কারেন্ট, এই আইবি কারেন্টটা থেকেই আমরা কিন্তু ইমিটর কারেন্ট আইটাকে পাবো, কেননা এখানে ভোল্টেজ ইনপুট ভোল্টেজ এখানে ভিআই থেকেই কিন্তু আমাদের ইমিটরে কারেন্টটা পৌঁছাবে। এখন ব্যাপারটা একটু ভালো করে খেয়াল করো, এই যে ট্রানজিস্টরটা, এই ট্রানজিস্টরটা কিসের তৈরি? সেমিকন্ডাক্টরের তৈরি। ওকে, তো ট্রানজিস্টরটা যদি সেমিকন্ডাক্টরের তৈরি হয়, তো আমরা সবাই জানি যে সেমিকন্ডাক্টর যেমন জার্মেনিয়াম বা সিলিকন, এদের প্রত্যেকেরই কিন্তু একটা নিজস্ব ভোল্টেজ আছে, এবং সেই ভোল্টেজটা সাধারণত সিলিকনের ক্ষেত্রে 1.1 ইলেকট্রোভোল্ট এবং জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.7 ইলেকট্রোভোল্ট, যেটা আমাদের বইয়ে কিন্তু দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে যে সিলিকনের এই যে ভোল্টেজ 1.1 ইলেকট্রোভোল্ট, আমরা যেটাকে নিজস্ব ভোল্টেজ বলছি, বা জার্মেনিয়ামের যে ভোল্টেজ 0.7 ইলেকট্রোভোল্ট, এই ভোল্টেজের ফাংশনটা আসলে কি সেটা আমাকে কিন্তু বুঝতে হবে। সেটা যদি আমরা বুঝতে চাই তাহলে ব্যাপারটা অনেকটা এরকম যে তুমি এখানে যে ভোল্টেজটাই দাও না কেন, সেই ভোল্টেজ থেকে যদি তুমি সিলিকন দিয়ে ট্রানজিস্টরটা তৈরি করো তাহলে 1.1 ইলেকট্রোভোল্ট, এবং যদি তুমি জার্মেনিয়াম দিয়ে ট্রানজিস্টরটা তৈরি করো তাহলে 0.7 ইলেকট্রোভোল্টটা, এই যে আমরা এখানে ইনপুট যে ভোল্টেজ দেবো তার থেকে এই ভোল্টেজটাকে আমাদেরকে বাদ দিয়ে দেওয়া লাগবে, বা এটাকে আমরা কিন্তু বিভব বাধাও বলি এই ভোল্টেজটাকে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা এটাই দাঁড়ালো যে আমি যদি সাপোজ এখানে 2 ইলেকট্রোভোল্ট দিই, তাহলে এটা যদি সিলিকনের তৈরি একটা ট্রানজিস্টর হয় তাহলে অবশ্যই এই 2 ইলেকট্রোভোল্ট থেকে 1.1 ইলেকট্রোভোল্টটা আমরা বাদ দিয়ে দেব, এবং আমরা এখানে যে ভোল্টেজটা পাবো সেই ভোল্টেজটা বাদ বাকি যে ভোল্টেজটা আমরা পাবো সেই ভোল্টেজটার মান হবে 0.9 ইলেকট্রোভোল্ট। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এটাই যে তুমি যদি চাও যে তোমার
ইমিটরে অর্থাৎ এখানে যে আই কারেন্ট আছে এখানে বা ইমিটরে তুমি যদি একটা ভোল্টেজ পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে ইনপুট ভোল্টেজের মানটা যদি সিলিকনের তৈরি ট্রানজিস্টর হয় তাহলে 1.1 ইলেকট্রোভোল্ট, অথবা যদি জার্মেনিয়ামের তৈরি ট্রানজিস্টর হয় তাহলে 0.7 ইলেকট্রোভোল্টের বেশি দেওয়া লাগবে। তো সেই ক্ষেত্রে ব্যাপারটা দেখো যে যদি আমি এখানকার ভোল্টেজটা 0.7 আমি ধরলাম, যেটা আমার জার্মেনিয়ামের তৈরি একটা ট্রানজিস্টর, তো আমি যদি এখানকার ভোল্টেজটা 0.7 ইলেকট্রোভোল্টের কম দিই এই ইনপুট ভোল্টেজটা, তাহলে কি হবে 0.7 ইলেকট্রোভোল্টটা আমার কিন্তু এখানে বিভব বাধা হিসেবে কাজ করবে, অর্থাৎ সিলিকন অর্থাৎ জার্মেনিয়াম তার নিজের জন্য সে সেটাকে ব্যবহার করে ফেলবে। আর যদি সে সেটা নিজের জন্য ব্যবহার করে ফেলে তাহলে আমি আউটপুটে কিন্তু আর কোনো ভোল্টেজই পাবো না। এবং খুব সিম্পলি তুমি যদি আউটপুটে যদি এখানে কোনো ইনপুটের সমস্ত ভোল্টেজই যদি জার্মেনিয়াম তার নিজের কাছে ব্যবহার করে ফেলে, তাহলে এইখানে তুমি যদি কোনো বৈদ্যুতিক উপকরণ রাখো, যেমন তুমি যদি একটা বাতিকে রাখো বা তুমি যদি একটা ফ্যানকে রাখো, তাহলে সেটাকে কিন্তু তুমি কখনোই অন করতে পারবে না। অর্থাৎ এই ট্রানজিস্টরটাকে তোমার যদি অন করতে হয় তাহলে অবশ্যই ইনপুট ভোল্টেজের মানটা 0.7 ইলেকট্রোভোল্টের চেয়ে বেশি হতে হবে, এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে যদি আমি ইনপুট ভোল্টেজের মানটা 0.7 বেশি দিই তাহলে আমার এই ট্রানজিস্টরটা অন হবে, আর যদি 0.7 ইলেকট্রোভোল্টের কম দিই তাহলে ট্রানজিস্টরটা অন হবে না। ওকে, তো সেক্ষেত্রে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার এই ব্যাটারির ব্যাপারটা তো বুঝলাম, তো এখানে আপনি বললেন যে 0.7 ইলেকট্রোভোল্টের বেশি দিলে ট্রানজিস্টরটা অন হবে, আর যদি 0.7 ইলেকট্রোভোল্টের বেশি না দেন তাহলে ট্রানজিস্টরটা অন হবে না। তো সেই ক্ষেত্রে আমাদের এই যে ভিসিসি বা এই যে আইসি, এটার কাজটা কোথায় বা এটার প্রয়োগটা কোথায়? যদি ইনপুট ভোল্টেজটা 0.7 কম হয় তাহলে এখানে যত ভোল্টেজই তুমি ব্যবহার করো না কেন আইসি এর মানটা তুমি কিন্তু অলওয়েজ টাইম জিরোই পাবা। কেননা যদি ট্রানজিস্টরের ফরওয়ার্ড সাইডটাকে তুমি অন করতে না পারো তাহলে রিভার্স সাইডটাকে তুমি কিন্তু কখনোই সচল করতে বা অন করতে পারবা না। তাহলে আমাদের সত্যটা কি দাঁড়ালো? সত্যটা হলো যে যখন আমাদের এই ভিবিবি বা ইনপুট ভোল্টেজ ভিআইটা কত হবে 0.7 ইলেকট্রোভোল্টের কম হবে, তখন আমাদের আইসি কারেন্টের মানটা কত হবে? 0 হবে। এবং খুব সিম্পলি যদি আইসি কারেন্টের মানটা 0 হয় তাহলে এখানে আমরা কোনো তড়িৎ উপকরণ রাখলে সেই তড়িৎ উপকরণটাকে কখনোই অন করতে পারবো না। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যদি আমরা এখানে এই যে সত্যটা দিলাম যে যখন আমাদের ইনপুট ভোল্টেজের মান 0.7 কম তখন আইসির মানটা 0 হচ্ছে, তো অর্থাৎ ব্যাপারটা হচ্ছে যে আমরা কিন্তু আউটপুটে কোনো ভোল্টেজ পাচ্ছি না। কেন পাচ্ছি না সেটা আবার যদি একটু দেখি, তো দেখো আমরা এখানে কিন্তু বেসিক্যালি দুইটা লুপ পাইছি, এই একটা লুপ আর কিন্তু এই একটা লুপ। ওকে, তো যেহেতু আমাদের এই পাঁচটা আউটপুট হিসেবে কাজ করতেছে, তো আমি এইখানে যদি কারশফের সূত্রটাকে ইউজ করি, আমরা সবাই কারশফের ভোল্টেজ ল জানি, তো সেই ক্ষেত্রে কারশফের ভোল্টেজ লটাকে যদি আমরা একটু ইউজ করি তাহলে আমরা কি পাচ্ছি চলো দেখি। তো কারশফের ভোল্টেজ ল যদি আমরা ইউজ করতে চাই তাহলে আমরা সবাই কারশফের দ্বিতীয় সূত্র অনুসারে লিখতে পারি, যেহেতু এখানকার ব্যাটারিটাকে আমরা ভিসিসি দিয়ে ইন্ডিকেট করেছি, তাহলে ভিসিসি ইজ ইকুয়াল টু এখানকার কারেন্টের মান হচ্ছে আইসি এবং এখানকার রোধ হচ্ছে আরসি। সুতরাং আমরা জানি কারেন্টের গুণফল আইসি এবং রোধটাকে আমরা আরসি করে দিতে পারি, এবং তার সঙ্গে এখানে আউটপুটে যে ভোল্টেজটা পাবো সেই ভোল্টেজটাকে আমরা নাম দিতে পারি ভিসিই, অর্থাৎ এইখান থেকে এইটুকু যে ভোল্টেজটা আমরা পাবো সেই ভোল্টেজটাকে আমরা লিখতে পারি ভিসিই। অর্থাৎ ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে আউটপুটে আমাদের এই লুপটাতে যদি আমরা কারশফের দ্বিতীয় সূত্রটাকে অ্যাপ্লাই করি তাহলে আমরা লিখতে পারি ভিসিসি ইজ ইকুয়াল টু আইসিআরসি প্লাস ভিসিই, এবং এই ভিসিইটাই কিন্তু আমাদের বেসিক্যালি আউটপুট ভোল্টেজ। তো সেই ক্ষেত্রে যদি আমি আউটপুট ভোল্টেজ ভিসিইটাকে জাস্ট ফর ভি নট দিয়ে ইন্ডিকেট করি তাহলে দেখো আমি এটা লিখতে পারি ভি নট ইজ ইকুয়াল টু ভিসিসি মাইনাস আইসিআরসি। এখন আমরা প্রথমে যে কন্ডিশনটা দিয়েছিলাম সেই কন্ডিশনটাকে যদি একটু খেয়াল করি, আমি কি বলেছিলাম যে যদি আমার ইনপুট ভোল্টেজের মান 0.7 ইলেকট্রোভোল্টের কম হয় তাহলে আইসি এর মানটা 0 হবে। তাহলে যদি আইসি এর মানটা 0 হয় তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এই আইসি আর সি টোটাল ভ্যালুটাই কিন্তু তখন
জিরো হয়ে যাচ্ছে। যদি টোটালটা জিরো হয়ে যায় তাহলে আমাদের আউটপুট ভোল্টেজ যেটা আমরা এইখানে আর এইখানে পাবো এই অংশটাতে, এই আউটপুট ভোল্টেজটা কিন্তু বেসিক্যালি যেটা ভি নট, এই আউটপুট ভোল্টেজটা ভিসিসি সমান হয়ে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে এই ট্রানজিস্টরটা বা এই সার্কিটটা কিন্তু কখনোই অন হবে না। কিন্তু আমি যদি ইনপুট ভোল্টেজের মানটা 0.7 ইলেকট্রোভোল্টের বেশি করে দিই তাহলে আমি অবশ্যই বলতে পারি আমার আইসি এর মানটা আর যাই হোক কখনো জিরো হবে না। কেননা অবশ্যই যদি আমি এখানে 2 ইলেকট্রোভোল্ট, 3 ইলেকট্রোভোল্ট বা 5 ইলেকট্রোভোল্ট কিছু একটা ব্যবহার করি তাহলে জার্মেনিয়াম তার নিজের জন্য 0.7 ইলেকট্রোভোল্ট কেটে নিলেও বাদবাকি কিছুটা ভোল্টেজ কিন্তু আমি এই অংশটাতে পাবো, যেটাকে আমরা ভিবিই বলতে পারি। এবং সেই ক্ষেত্রে আমাদের আইসি এর মানটাও কখনো জিরো হবে না, কেননা আইসি এর মানটা তখনই জিরো হবে যখন ইনপুট ভোল্টেজের মানটা 0.7 ইলেকট্রোভোল্টের কম হবে। তো সেই ক্ষেত্রে মজার ব্যাপারটা দেখো যে যখন ভিবিবি বা ইনপুট ভোল্টেজের মান 0.7 এর বেশি হচ্ছে তখন আইসি এর মানটা কিন্তু জিরো হচ্ছে না, জিরো থেকে বেশি হচ্ছে, 1 হোক 2 হোক 1.5 হোক যাই হোক কিছু একটা হচ্ছে। সুতরাং আমাদের আইসিআরসি এর মানটাও কিন্তু তখন আর জিরো থাকছে না। তো যদি আইসিআরসি এর মানটা জিরো না থাকে তাহলে কি হচ্ছে, এই আইসিআরসিটা যদি তুমি এই পাশে নিয়ে আসো তাহলে দেখো আইসিআরসিটা কিন্তু ভিনটের সাথে যোগ হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের যে আউটপুট ভোল্টেজ ভিনটের মানটা তখন কিন্তু ভিসিসি এর চাইতে বেশি হয়ে যাচ্ছে। এবং এই কারণে তখন কী হবে, আমাদের এই ট্রানজিস্টরটা অন হয়ে যাবে এবং এইখানে যদি আমরা কোনো বৈদ্যুতিক উপকরণ রেখে দিই তাহলে পরে আমাদের ট্রানজিস্টরটা অন হয়ে যাবে। এখন ধরে আমি যতটুকু বুঝালাম যদি ততটুকুর কিছুই বুঝতে না পারো তাহলে শর্টকাটে যে ব্যাপারটা তুমি বুঝবা সেটা হচ্ছে, যদি ইনপুট ভোল্টেজের মানটা আমরা 0.7 এর কম দিই ফর জার্মেনিয়ামের ক্ষেত্রে তাহলে আমাদের এই ফরওয়ার্ড বেস বা এই ট্রানজিস্টরটা অন হবে না। আর যদি অন না হয় তাহলে আউটপুটে আমাদের কোনো কারেন্ট বা কোনো ভোল্টেজ পাওয়ার কোনো সম্ভাবনা নেই। বাট যদি আমি ইনপুট ভোল্টেজের মানটা 0.7 এর বেশি দিই তাহলে কি হবে, আমাদের এই ইনপুট ভোল্টেজটা 0.7 এর বেশি হওয়ার কারণে আউটপুটে আমাদের একটা ভোল্টেজ ড্রপ করবে যেটা হবে ভি নট এবং তার কারণে আমাদের ট্রানজিস্টরটা অন হয়ে যাবে। সুতরাং যদি আমরা ট্রানজিস্টর কীভাবে সুইচ হিসেবে কাজ করে সেটা বুঝতে চাই তাহলে আমরা জাস্ট এইটুকু বলে দিতে পারি যে এই ইনপুট ভোল্টেজের মান 0.7 এর কম হলে ট্রানজিস্টরটা অফ হয়ে থাকবে এবং 0.7 এর বেশি হলে ট্রানজিস্টরটা অন হয়ে যাবে এবং নর্মালি সুইচের কাজ কিন্তু অন বা অফ করা। ওকে, এখন তোমরা আমাকে বলতে পারো যে স্যার আপনার কথা বুঝতে পারলাম যে আপনি বললেন যেটা সেটা হচ্ছে যে 0.7 এর বেশি দিলে পরে আপনার এটা এই ট্রানজিস্টরটা অন থাকবে এবং 0.7 এর যদি আপনি কম দেন তাহলে ট্রানজিস্টরটা অফ হয়ে যাবে। কিন্তু আমরা যদি এই ট্রানজিস্টরটাকে স্বতন্ত্রভাবে কাজ করাতে চাই তাহলে কিভাবে কাজ করাবো, সেই ক্ষেত্রে ব্যাপারটা আমরা কিভাবে দেখব সেটা এবার একটু চলো দেখে নিই। তো সেক্ষেত্রে আমি চিত্রটাকে একটু যদি ফ্রেশ করি তাহলে আমি আবার ফার্স্টে চিত্রটা যেমন ছিল ঠিক তেমন করে ফেললাম, অর্থাৎ মাঝখানে ভিবিবি ভিসিই যা লিখছিলাম ইনপুট ভোল্টেজ আউটপুট ভোল্টেজ সব কিছুকে মুছে দিলাম, কেননা আমরা তো মোটামুটি ব্যাপারটা বুঝতে পারছি। এখন আমি ধরো ইনপুটে যদি আমার এই ট্রানজিস্টরটা অন অফ করাবো সুইচ হিসেবে কাজ করাবো তো সেই ক্ষেত্রে আমি স্বয়ংক্রিয়ভাবে কাজ করাবো, অর্থাৎ অটোমেটিক্যালি ট্রানজিস্টরটা অন হয়ে যাবে আমার প্রয়োজনে, আবার আমি ইচ্ছা করলে আমার প্রয়োজনে ট্রানজিস্টরটাকে অফ করে ফেলবো। তো সেই ক্ষেত্রে আমি অবশ্যই ইনপুট ভোল্টেজের মানটা 0.7 ইলেকট্রোভোল্টের বেশি দেব। তাহলে কি হবে, 0.7 ইলেকট্রোভোল্টের বেশি যদি আমি দিই তাহলে এই ট্রানজিস্টরটা আমার অন হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে স্যার ট্রানজিস্টর তো আপনি অন করে ফেললেন, খুব ভালো কথা, ট্রানজিস্টরটাকে অফ করবেন কিভাবে? ওকে, তো ট্রানজিস্টরটাকে যদি আমি অফ করতে চাই তাহলে খুব সিম্পল একটা কাজ করতে পারি। কাজটা কি করতে পারি দেখো, আমি এইখানে যে ইনপুট রেজিস্ট্যান্স আর আইটাকে ইউজ করছি, এই ইনপুট রেজিস্ট্যান্সটাকে আমি এখন আর সিম্পলি কোনো রেজিস্ট্যান্স ব্যবহার না করে বা সাধারণ কোনো রোধ ব্যবহার না করে এইখানে একটা বিশেষ রোধ ব্যবহার করব, যে রোধটাকে আমি বলতে পারি যার নামটা হচ্ছে এলডিআর, অর্থাৎ লাইট ডিফেন্ডিং রেজিস্টার। এই এলডিআরটা একটা বিশেষ ধরনের রেজিস্টার, যে রেজিস্টারের কাজটা হচ্ছে যে দিনের আলোতে এই ট্রানজিস্টরের রেজিস্ট্যান্সটা অনেক বেশি হয়ে যায়, অনেক বেশি, হিউজ বেশি। ওকে, তো এর কারণে যেটা হয় যে ট্রানজিস্টরের রেজিস্ট্যান্সটা অনেক বেশি হয়ে যাওয়ার কারণে আমাদের এখানে আমরা সবাই জানি ওহমের সূত্র অনুসারে ভি ইজ ইকুয়াল টু কত, আই আর,
এবং সেই ক্ষেত্রে আমরা জানি I ইজ ইকুয়াল টু কত V/R। তো দেখো মজার ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, তুমি এখানে যে ভোল্টেজটাই দাও না কেন ভিভিবির মানটা তো তুমি ফিক্সড করে দিছো। তো সেই ক্ষেত্রে তুমি ভিভিবির মানটা যখন ফিক্সড করে দিছো সেই ক্ষেত্রে আর এর মানটা যদি অনেক বেশি হয় তাহলে দেখো ইনপুট কারেন্টের মানটা বা I এর মানটা কিন্তু অনেক কম হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি এখানে এলডিআরটা ব্যবহার করছি, এলডিআর এর কাজটা হচ্ছে দিনের আলোতে রোদটা বেশি থাকে, এবং আমি ধরো এইখানে একটা বাতি ইউজ করেছি বাল্ব, ওকে। তো সেক্ষেত্রে যখন দিনের বেলা তো আমার নর্মালি আলো জ্বালানোর কোনো দরকার নাই, আচ্ছা যদি আলো জ্বালানোর কোনো দরকার না থাকে তখন কি হবে, দিনের বেলা এলডিআর এর কাজ হচ্ছে দিনের আলোতে এলডিআরটা অনেক বেশি রোদ প্রদর্শন করে, দ্যাটস ওয়াই এখানে কারেন্টের মানটা খুব কম হয়ে যাবে। আর খুব সিম্পলি ইনপুট কারেন্টের মানটা যখনই কম হয়ে যাবে আমাদের ভোল্টেজের মানটাও কিন্তু অটোমেটিক্যালি অনেক কম হয়ে যাবে, আউটপুট ভোল্টেজটা। এবং এই আউটপুট ভোল্টেজটা যখনই অনেক কম হয়ে যাবে তখনই এই বাতিটা কিন্তু আর জ্বলবে না। এবং খুব সিম্পলি দিনের বেলাতে আমাদের বাতি জ্বালানোর বা বাল্ব জ্বালানোর কিন্তু কোনো দরকার নাই, কিন্তু যখনই রাতের বেলা আসবে অর্থাৎ দিনের আলো বন্ধ হয়ে যাবে তখন এই এলডিআরটা কি হবে, এই রোদটা অনেক কমে যাবে। অর্থাৎ দিনের বেলাতে এলডিআর এর রোদটা যদি 1 মেগা ওহম হয় তো রাতের বেলাতে এর রোদটা কিন্তু মাত্র কয়েকশো ওহম হয়ে যায়। এবং এর কারণে কি হবে, যখন রাতের বেলা আসবে এলডিআর এর মানটা অনেক কমে যাবে, মানে আর এর মানটা অনেক কমে যাবে। আর আর এর মানটা যদি কমে যায় অটোমেটিক্যালি আমাদের কিন্তু এই ফর্মুলা থেকে আয়ের মানটা অনেক বেশি হয়ে যাবে, এবং আয়ের মানটা যখনই আমরা বেশি পাবো তখন অটোমেটিক্যালি আইসি এর মানটাও আমাদের বেড়ে যাবে, কেননা এখানে যত বেশি ভোল্টেজ আমরা পাবো অবভিয়াসলি আমাদের আইসি এর মানটা, আউটপুট ভোল্টেজের মানটাও কিন্তু তত বেশি হয়ে যাবে। আমরা এই ব্যাপারটা নিয়ে একটু আগে বলেছি। এবং সেই ক্ষেত্রে কি হবে, তখন এই বাতির মধ্য দিয়ে একটা হিউজ পরিমাণ ভোল্টেজ ড্রপ করবে এবং এই বাতিটা কিন্তু আমাদের অনায়াসে জ্বলে উঠবে। এবং শুধুমাত্র এই সিম্পল নিয়মটার উপর ভিত্তি করে কিন্তু ট্রানজিস্টরটা সুইচ হিসাবে কাজ করে, এবং সেই ক্ষেত্রে এই ধরনের ট্রানজিস্টরকে বা এই ধরনের সুইচকে বলা হয় আলোকচালিত সুইচ। অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে এই সুইচটা কিন্তু তখন কাজ করে, এবং দেখা যায় যে দিনের বেলাতে এই ভাল্বটা জ্বলে না, কেননা আবারও বলছি এলডিআর এর মানটা অনেক বেশি থাকে, সো কারেন্টের মানটা অনেক কম পাওয়া যায়, এবং রাতের বেলা আর এর মানটা বা এলডিআর এর মানটা অনেক কমে যাওয়ার কারণে আই এর মানটা কিন্তু অনেক বেশি পাওয়া যায়। এবং এইভাবে কিন্তু ট্রানজিস্টরটা কাজ করে। কিন্তু বেসিক্যালি এলডিআর এর কথা যদি আমি বাদ দিই তাহলে আমি কিন্তু ওই আগের কথাটাতে ফিরে আসতে পারি, যেখানে আমি বলতে পারি যে যদি আমার ইনপুট ভোল্টেজের মানটা 0.7 এর জার্মেনিয়ামের জন্য, আর যদি সিলিকন ব্যবহার করতে চাও তাহলে 1.1 ইলেকট্রোভোল্ট, অর্থাৎ ইনপুট ভোল্টেজের মানটা যদি 0.7 এর বেশি হয় তাহলে এই ট্রানজিস্টরটা অন হয়ে যাবে, অর্থাৎ সুইচ অন থাকবে। এবং যদি 0.7 ইলেকট্রোভোল্টের কম হয় তাহলে এখানে আমাদের আইসি এর মানটা 0 হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে সুইচটা অফ হয়ে যাবে, জাস্ট এইটুকু। এবং তার পরবর্তীতে শুধুমাত্র স্বয়ংক্রিয়ভাবে ট্রানজিস্টরটা যাতে অন বা অফ হয় তার জন্যই কিন্তু আমরা এলডিআরটা ব্যবহার করেছি, এছাড়া কিন্তু এলডিআর এর আর কোনো ফাংশন নেই। তো আমি আশা করছি যে আমরা ট্রানজিস্টরটা কিভাবে সুইচ হিসেবে কাজ করে সেটা বুঝতে পেরেছি। পরবর্তীতে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্সের আরও যে সমস্ত টপিক নিয়ে আমরা এখনও আলোচনা করিনি সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।